পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতের সুযোগ সৃষ্টি হয়েছে। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনকালে সিএসসি। ভোটের অধিকার প্রতিষ্ঠা ছিল, ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া প্রকল্পে বিপুল অর্থ আত্মসাৎ হাসিনা কন্যা পুতুলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার প্রতিনিধিত্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ। নতুন মামলায় সালমান, আনিসুল সহ 5 জনকে 5 দিন করে রিমান্ড। জুলাই গণহত্যায় এসি তানভীর সহ 3 জনকে কারাগারে প্রেরণ। আবু সাইদ হত্যার অভিযোগ তদন্তে রংপুরে অপরাধ ট্রাইব্যুনাল। সব হত্যা মামলার বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিতের আশাবাদ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। 2024-25 সেশনের ফলাফল ফের প্রকাশের দাবি। কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো থেকে 5% না, একদম 0% করে আনা হয়। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন দিনের সূচনা, বিজয় র্যালিতে রিপাবলিকান নেতা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। পুলিশ, বিজিবি, আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে, এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, 3 বাহিনীর নতুন পোশাক কোন রঙের হবে তা চূড়ান্ত হয়েছে। পোশাক পরিবর্তনের পাশাপাশি বাহিনীর মনোবলেও পরিবর্তন আনতে হবে। এ নিয়ে দ্রুতই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সভায় বিজিবির জন্য টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে অবৈধভাবে বসবাসকারী সংখ্যা 49,225 জন থেকে কমে 31,648 জন হয়েছে। 31 জানুয়ারির পর অবৈধ বিদেশিদের পাশাপাশি যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ টাছ যে অনেক সময় হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে কতগুলি এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারি নাই। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়কাল অনির্দিষ্ট নয়। সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডক্টর মিলন অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকে না। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় দিতে হয় এবং যদি দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, তাহলে অনন্ত বিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জনগণ কিন্তু বাংলাদেশে প্রমাণ করছে অতীতে যখন তারা ভোটের সুযোগ পেয়েছে তখনই কিন্তু ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল।
এমন দাবি করে দুর্নীতি দমন কমিশন বলছে, বিতর্কিত এই ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে চিঠি দিতে যাচ্ছে দুদক। একই দাবি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। চিঠিতে বলা হয়েছে, পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা তার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রেখেছেন। কোনো কারণ ছাড়াই শেখ হাসিনা পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করে অপচয় করেন সরকারি অর্থ। এছাড়া দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট গ্রহণ এবং সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোর করে উপঢৌকন আদায়ের অভিযোগ করা হয়েছে দুদকের চিঠিতে। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে আদেশ দেন আদালত। অপরদিকে যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিন করে রিমান্ড দেন আদালত। জুলাই আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার সহকারী পুলিশ কমিশনার তানজিল সহ 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরের একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আগামী 3 মার্চ এবং এসি তানজিল আহমেদ ও কনস্টেবল আকরাম হোসেনকে আগামী 5 মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 20 জুলাই যাত্রাবাড়ী এলাকায় ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ওই জনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের 5 আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের যুক্তি মূল্যহীন বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষে এই মন্তব্য করেন তিনি। মিডিয়া আকর্ষণ ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আবেদন করা হয়েছে বলে জানান তিনি। দাবি জানিয়েছিলেন যে আসামিকে যেন ডিসচার্জ করে দেওয়া হয়। তা আমরা এটার এগেইনস্টে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমাদের বক্তব্যের মূল কথাটা ছিল তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় না, এইটা কনস্টিটিউশনে দেয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) and আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক। আবু সাইদ সহ সব হত্যা মামলার আন্তর্জাতিক মানে বিচার নিশ্চিত করতে চায় অপরাধ ট্রাইব্যুনাল। এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ তদন্তে 12 সদস্যের টিম রংপুরে এসেছে। শিগগিরই তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনের সময় ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুমে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের
মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করবেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। আবু সাইদ ছাড়াও রংপুরের জুলাই আন্দোলনের সব শহীদদের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। আবু সাইদের মামলার অভিযোগ পেয়েছি 1 সপ্তাহ, আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি, আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল আমরা মামলার বিচার শুরু করব। কিন্তু কতদিনে এটা যদি সময় বেঁধে দেওয়া হয় বা সময়ে আমাদের উপরে প্রেশার দেওয়া হয় তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার শুরুর জন্য। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় ভোটে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান CSE। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ সকালে। ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রমের উদ্বোধন করেন CEC প্রধান AMM নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের DIG সহ 4 নির্বাচন কমিশন উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধনী 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। প্রথম ভোটার হতে পেরে উচ্ছ্বসিত নতুন ভোটাররা। এছাড়াও হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার কথাও জানান সরকারি কর্মকর্তারা। মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারে ইসি কাজ শুরু করেছে এবং শতভাগ নির্ভুল ভোটার তালিকা করার ও তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমদ। ভোটার তালিকা হালনাগাদে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারও। এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেন, জুলাই আগস্টের আহত নিহতদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন CEC প্রধান AMM নাসির উদ্দিন। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। বায়োমেট্রিক নিবন্ধনী 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিলের মধ্যে 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মেডিকেল শিক্ষার্থীরা। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশো মেডিকেল শিক্ষার্থী জড়ো হয়ে রোববার প্রকাশিত মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার ফলাফল বাতিলের দাবি করেন। এ সময় ভর্তি পরীক্ষা ও ভর্তির চাকরির সব পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। একই দাবিতে সারা দেশে চলছে প্রতিবাদ কর্মসূচি। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কারের জন্য এত প্রাণ গেল অথচ সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার বিকেলে প্রকাশ করা হয়, যাতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত ছিল।
যে 37 পেয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে এবং যে 73 বা 73 কম 70 পেয়েছে সে চান্স পায়নি, মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা মারাত্মক বৈষম্য। ডাক্তার তৈরির বেস যেখানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানেই অযোগ্য স্টুডেন্ট নির্বাচন করা হচ্ছে, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ না? যেখানে এই মাত্র জুলাইয়ে হচ্ছে কোটা আন্দোলন করা হলো, রক্ত দেওয়া হলো, এই জুলাইয়ে এটা করার পর আবার সে একই 24 বেচ। আমাদের আসলে দাবিটা আদায় হচ্ছে না বাসায় বসে, এর জন্য আমরা আজকে রাজপথে এসেছি। মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে যেন মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনর্প্রকাশিত হয়। রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা 48 লাখ টাকার প্রসাধনী পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে 25,044 পিস প্রসাধনী পণ্য সহ কাভার্ড ভ্যান জব্দ করে। সোমবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিবি তেজগাঁও বিভাগের ডিসি মিজানুর রহমান। এই অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত ফিরোজ আলম বাবু নামে একজনকে আটক করার কথা জানায় ডিবি। সন্ধ্যা 6 ঘটিকার সময় গোয়েন্দা এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রোববার দুপুরে মিরপুরের নিউ সুপার মার্কেট ও গাউসিয়া মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই নিরপরাধ ব্যবসায়ী জাহিদ হোসেনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অনতিবিলম্বে তার নাম প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। জাহিদ ভাই নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতির সাধারণ সম্পাদক। দুর্বৃত্তদের হামলা করছে, সে হামলার মামলা হয়েছে, তাকে জড়ানো হয়েছে এবং তাকে 10 নম্বর আসামি বানানো হয়েছে। চাঁদাবাজিতে যারা যখন স্পেস পাচ্ছে না তখন তারা হন্য হয়ে জাহিদ ভাইকে এখান থেকে সরানোর জন্য লেগে আছে।